কুইজের সিলেবাস যা ছিল সেই অংশটা শেষ করেছি। তাহলে আজকে আমরা জারণ বিজারণ শুরু করতে চাই। এর আগে কারো কোনো প্রশ্ন আছে? স্যার ফর্মালিটি জিনিসটা কি? ফর্মালিটি হচ্ছে যে মোলারিটি, মোলালিটি, নরমালিটির মতো একটা একক। আমরা জানি যে প্রতি লিটার দ্রবণে যত মোল দ্রব্য থাকবে এটা হচ্ছে মোলারিটি। তাহলে যদি আমরা দ্রব্যটাকে শুধু লবণ আকারে চিন্তা করি তাহলে সেটা হচ্ছে ফর্মাল দ্রবণ, এবং সেই ঘনমাত্রাটাকে বলা হবে ফর্মালিটি। প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত লবণের মোল পরিমাণটাকে বলা হবে ফর্মালিটি। ও আচ্ছা স্যার। ওকে, আচ্ছা তাহলে আজকে আমরা শুরু করব জারণ বিজারণের আলোচনা, এবং খুবই ইম্পর্টেন্ট আলোচনা, কারণ এই চ্যাপ্টার থেকে দুইটা উদ্দীপক বোর্ডে থাকে। একটা থাকে যেটা তোমাদের কুইজ সিলেবাস সেই অংশ থেকে, অর্থাৎ মোলারিটি, শতকরা, পিপিএম, টাইট্রেশন, নির্দেশক, এই পার্ট মিলে একটা সৃজনশীল প্রশ্ন। আর আরেকটা প্রশ্ন হচ্ছে যে জারণ বিজারণের উপর। তাহলে জারণ বিজারণের ক্ষেত্রে আমরা প্রথমেই ধারণাটা নিয়ে নিতে চাই যে জারণ কাকে বলে, বিজারণ কাকে বলে। এবং জারণ বিজারণের সাথে কিন্তু আরো দুইটা শব্দ জড়িত, সেটা হচ্ছে জারক পদার্থ আর বিজারক পদার্থ। তো এগুলো তোমরা স্কুলেও পড়ে আসছো, সেই জন্য আমরা সংক্ষেপে তাদের সম্পর্কে কিছু তথ্য শেয়ার করব। বলা যায় এটা স্মৃতিচারণমূলক আলোচনা হবে, কারণ কিছুটা তোমরা জানো। যেমন জারণ বলতে আমরা বুঝি যে কোনো বিক্রিয়ার যে অংশে ইলেকট্রন অপসারিত হয়, অপসারণটাকে আমরা বলছি জারণ, আর বিক্রিয়ার যেখানে ইলেকট্রন যুক্ত হয় সে অংশটাকে আমরা বলে থাকি বিজারণ। এটাকে আমরা বলে থাকি আধুনিক মতবাদ। কিন্তু যদি আমরা দেখা যায় যে প্রাচীন মতবাদের কথা চিন্তা করি, প্রাচীন মতবাদে আইডিয়াটা কিন্তু ডিফারেন্ট ছিল। প্রাচীন মতবাদে বলা হতো কোনো বিক্রিয়ায় যদি অক্সিজেন সংযোগ করা হয় সেটা জারণ। অক্সিজেন তড়িৎ ঋণাত্মক মৌল, তাহলে সেই তড়িৎ ঋণাত্মক মৌলের সংযোগটাকে আমরা বলে থাকি জারণ। অথবা দেখা যায় কোনো বিক্রিয়ায় হাইড্রোজেন অপসারণ হচ্ছে, তাহলে সেই বিক্রিয়াটাকে বলা হবে জারণ। অথবা দেখা যাচ্ছে যে ধনাত্মক মৌল বা মূলকের অপসারণ হচ্ছে, সেটাকে আমরা বলতে পারি জারণ বিক্রিয়া। অথবা চার্জ বেড়ে গেছে, এই বিক্রিয়াটা জারণ বিক্রিয়া। অর্থাৎ প্রাচীনকালে এই ঘটনাগুলোর যে কোনো একটা দেখলে তার ইলেকট্রন আদান প্রদানকে বিবেচনা না করলেও আমরা জারণের ধারণা সেখানে ব্যাখ্যা পাই। অতএব যে কোনো বিক্রিয়ায় অক্সিজেন যোগ মানে সেই বিক্রিয়াটা জারণ, ঋণাত্মক মৌল যোগ জারণ, হাইড্রোজেন অপসারণ, ধনাত্মক অপসারণ জারণ। অথবা সহজে আমরা বুঝতে পারি যদি কোথাও চার্জ বেড়ে যায় তাহলে জারণ, অর্থাৎ ধনাত্মক চার্জ বৃদ্ধি, যেমন 0 থেকে +1 আসছে, এটা জারণ প্রক্রিয়া হয়েছে। আর জারণে যা বলা হয়েছে তার উল্টাটাই হচ্ছে বিজারণ প্রক্রিয়া। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি হাইড্রোজেন সংযোগ হয় কোনো বিক্রিয়ায় তাহলে সেটাকে আমরা বলতে পারি বিজারণ বিক্রিয়া। এখানে ছিল হাইড্রোজেন অপসারণ, এখানে হাইড্রোজেন সংযোগ হলো। ধনাত্মক মৌল বা মূলক যদি যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলতে পারি জারণ। যেমন মার্কারি ধাতু, মার্কারি সংযোগটাকে আমরা বলতে পারি বিজারণ। তারপরে দেখা যাচ্ছে যে আমরা জানি যে এখানে অক্সিজেন সংযোগ ছিল, তাহলে অক্সিজেনের অপসারণটাকে আমরা বলতে পারি বিজারণ বিক্রিয়া, যেমন এখানে বিজারণ বিক্রিয়া হয়েছে। ঋণাত্মক মৌল কমে গেছে, এটাকে আমরা বলতে পারি বিজারণ বিক্রিয়া, যেমন এখানে আসছে ফেরাস ক্লোরাইড, HCl এবং সালফার। এবং সহজে বুঝতে পারি যে চার্জ কমে গেছে, অতএব এটা বিজারণ। তো এই তথ্যগুলো তোমাদেরকে স্কুল লেভেলে জানার কথা, সেখানে পড়ে আসছো, এবং বইগুলোতেও লেখা আছে। একটু রিডিং পড়ে রাখা, যে জারণ বিজারণের প্রাথমিক ধারণাগুলো জানা, যে কোন কোন বিষয়ের বিবেচনায় আমরা জারণ বিজারণ বলতে পারি। কিন্তু স্ট্যান্ডার্ড হলো যে ইলেকট্রন আদান প্রদান দিয়ে ব্যাখ্যা দেওয়া অথবা চার্জ থেকে ব্যাখ্যা পাওয়া। রিডিউস মানে রিডাকশন, রিডাকশন মানে বিজারণ, বিজারণে চার্জ কমে গেছে। আর অক্সিডেশন মানে জারণে চার্জটা বেড়ে যাচ্ছে। এবং এই যে জারণ বিজারণ করছি সেখানে যে পদার্থগুলো ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলে থাকি জারক পদার্থ।
আর যে পদার্থগুলো ইলেকট্রন ত্যাগ করে থাকে তাদেরকে আমরা বলে থাকি বিজারক পদার্থ। তাহলে ধাতু হচ্ছে বিজারক আর অধাতু হচ্ছে জারক পদার্থ। কিন্তু প্রাচীন মতবাদে আমরা বলেছিলাম যে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয় তারা হচ্ছে জারক, আর অন্যকে বিজারিত করে নিজে জারিত হয় তারা হচ্ছে জারক। তাহলে এই জারক পদার্থের যে এক্সাম্পল গুলো আছে এগুলো জ্ঞানমূলক আকারে অবজেক্টিভের জন্য পড়বে। যেমন আমরা একটু আগে বলছিলাম যে অধাতব মৌলগুলো যেমন অক্সিজেন, তারপরে হ্যালোজেন আছে, তারপরে দেখা যাচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তারপরে সালফার ডাইঅক্সাইড আছে, তারপরে স্ট্যানাস আছে, স্ট্যানিক আছে, স্ট্যানাস, তারপরে হচ্ছে যে স্ট্যানিক, অর্থাৎ যারাই ইলেকট্রন গ্রহণ করতে পারে এরকম আয়ন অথবা সরাসরি বলা যায় অণু অথবা যৌগ সবাইকে আমরা বলতে পারবো জারক। আর বিজারকের পরিচয়টা হবে ঠিক উল্টাটা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ধাতব মৌলগুলো বিজারক হয়, কার্বন অধাতব মৌল হলেও সে বিজারক হিসেবে কাজ করে। এর বাইরে আমরা জানি যে H2S বিজারক আছে, সালফার ডাইঅক্সাইড বিজারণ ধর্ম দেখায়, হাইড্রোজেন পারঅক্সাইড এটা বিজারক হিসেবেও কাজ করে, এটা জারক হিসেবেও কাজ করে। স্ট্যানাস এটা দেখা যাচ্ছে বিজারক হিসেবে কাজ করে, ফেরাস বিজারক হিসেবে কাজ করে। তো এরকম প্রাথমিক আইডিয়া গুলো তোমাদের জানা দরকার জারণ বিজারণ, জারক বিজারক থেকে। তো এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমি যতটুকু শেয়ার করলাম জারণ বিজারণ, জারক বিজারক। সালফার ডাইঅক্সাইড কি স্যার দুইটাই স্যার? সালফার ডাইঅক্সাইড দুইটাই হতে পারে, হাইড্রোজেন পারঅক্সাইড দুইটাই হতে পারে, স্ট্যানাস দুইটাই হতে পারে। তার মানে আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি যে পরিস্থিতির সাপেক্ষে আমরা দেখছি যে এক এক পদার্থ এক এক রকম আচরণ করতে পারে। যেমন হাইড্রোজেন পারঅক্সাইড নরমালি সে কি করে ভেঙে গিয়ে জার্মান অক্সিজেন তৈরি করে, অর্থাৎ অক্সিজেন সরবরাহ করে, অর্থাৎ অন্যের জারণ করছে, নিজে বিজারণ হচ্ছে। কিন্তু আবার দেখা যাচ্ছে যে হাইড্রোজেন পারঅক্সাইড গুলো যখন অ্যাসিড মাধ্যমে বা শক্তিশালী কারোর সাথে বিক্রিয়া করে, যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে বিক্রিয়া করে, তখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু বিজারকের ভূমিকায় কাজ করছে। তার মানে আমরা বলতে পারি পরিস্থিতির বিবেচনায় তার সিদ্ধান্তটা আসবে। আর আরেকটা বিষয় আমি বলে প্রশ্ন নিব তোমাদের, সেটা হচ্ছে যে যাদের অনেকগুলো আয়ন আছে, যেমন টিনের আমরা দেখতে পাচ্ছি দুইটা আয়ন আছে, টিন 2 টিন 4, এবং আয়রনের দুইটা আয়ন আছে যে Fe2 Fe3, অর্থাৎ যারা একাধিক চার্জ দেখায় তাদের মধ্যে নিম্নতম চার্জের যারা, তারা খেয়াল করে দেখো ইলেকট্রন গ্রহণ করতে পারে আবার ইলেকট্রন ত্যাগ করতে পারে। তার মানে তারা কিন্তু জারক বিজারক দুইটাই কাজ করে। কিন্তু উচ্চতম চার্জ যেটা হয় সে কিন্তু দুইটা আচরণ করতে পারে না, সে শুধুই গ্রহণ করতে পারে। তার মানে সেই পদার্থটা কিন্তু শুধুই জারক হবে। নিম্নতমটা কিন্তু জারক বিজারক দুইটাই আচরণ করে। যেমন ফেরাস ইলেকট্রন ত্যাগ করে ফেরিকে পরিণত হয়, ফেরিক ইলেকট্রন গ্রহণ করে ফেরাসে পরিণত হতে পারে, কিন্তু সে ত্যাগ করতে পারে না। কিন্তু ফেরাস ত্যাগও করতে পারে, ফেরাস গ্রহণও করতে পারে। তার মানে যে সকল মৌল অনেকগুলো চার্জ দেখাবে তাদের নিম্নতম চার্জ ডুয়েল আচরণ করবে, আর উচ্চতম চার্জ শুধুই জারক হিসেবে কাজ করবে। তাহলে এখন বলো প্রশ্ন কি আছে? ডি ব্লক মৌলগুলো কি স্যার এরকম বেশি জারণ বিজারণ দেখাবে? ডি ব্লক মৌলগুলো তো একাধিক মানে অবস্থান্তর যারা তাদের তো একাধিক জারণ মান আছে। একাধিক জারণ মানের মধ্যে যেগুলো নিম্ন জারণ মান সেটা শুধুই তারা দুইটা কাজই করতে পারবে। যেমন নিকেল 2+, এটা নিচেও নামতে পারবে উপরে উঠতে পারবে, কিন্তু নিকেল 4+ শুধুমাত্র নিচের দিকে আসতে পারবে, উপরে যাওয়ার সুযোগ নাই। এরকম আর কি ব্যাপারটা। স্যার আগে স্লাইড স্যার একবার দেখবেন। স্যারের পূর্বে স্লাইডটা একটু দেখুন। এর পূর্বে আর যাওয়ার সুযোগ নাই, আমি তো বোর্ডে লিখছি, মুছে গেছে সব। ওকে স্যার একটা বিক্রিয়া লিখে স্যার একটু সবগুলো দেখে দেন তো কোনটা জারক কোনটা বিজারক। হ্যাঁ যাচ্ছি, আমি ওইদিকে যাচ্ছি। আপাতত আমি আগে কনসেপ্টটা ডেভেলপ করছি, জারণ বিজারণ জারক বিজারক, এই চারটা বিষয় ইন্ডিভিজুয়ালি বুঝছি কিনা।
জি স্যার। আচ্ছা, Yes, sir. গুড। একটু সবাই ঝটপট কাজ করব। আমরা একটা বিক্রিয়া যদি লিখি যে ফর এক্সাম্পল জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে এখানে হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন। তাহলে জিঙ্কের চার্জ 0, জিঙ্কের চার্জ +2, তাহলে দেখা যাচ্ছে যে জিঙ্কের চার্জ বেড়ে গেছে। জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ এ পরিণত হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই বিক্রিয়ার অংশে ইলেকট্রন ত্যাগ হয়েছে, তার মানে এটাকে বলা যাবে জারণ অর্ধ সমীকরণ। এবং জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করছে, তাহলে যে ইলেকট্রন ত্যাগ করে তাকে আমরা বলে থাকি কি বিজারক, তার মানে জিঙ্ক হচ্ছে বিজারক। আর এই বিক্রিয়ার আরেকটা অংশে হাইড্রোজেনের চার্জ +1 থেকে 0 হয়েছে, তার মানে দেখা যাচ্ছে যে H2 তে পরিণত হয়েছে। ইলেকট্রন গ্রহণ হচ্ছে, তার মানে এটাকে আমরা বলতে পারি বিজারণ অর্ধ সমীকরণ। তাহলে H+ হচ্ছে এখানে ইলেকট্রনটা গ্রহণ করছে, তাহলে H+ কে আমরা বলতে পারি কি জারকের ভূমিকায় আছে। তার মানে দেখা যাচ্ছে যে জারণ বিজারণ যুগপৎ ঘটে, এখান থেকেও বোঝা যাচ্ছে যে জারণ বিক্রিয়ায় যতটা ইলেকট্রন ত্যাগ করবে বিজারণ বিক্রিয়ায় ততটা ইলেকট্রন গ্রহণ করবে, তার মানে বোঝা যাচ্ছে এটি একটি যুগপৎ প্রক্রিয়া। এবং এখানে যে পদার্থটা ইলেকট্রন ত্যাগ করলো তাকে আমরা বলছি বিজারক। বিজারক অন্যকে বিজারিত করে এবং নিজে জারিত হয়, তার মানে সে জারিত হবে, অর্থাৎ জারিত হয়ে সে 2+ এ পরিণত হবে। আর এটা হচ্ছে জারক, সে অন্যকে জারিত করে নিজে বিজারিত হয়, এই যে নিজের চার্জ কমে যাবে। তাহলে ঠিক আছে কিনা, জারণ বিজারণ জারক বিজারক। এবং এখানে সালফেটের চার্জ চেঞ্জ হয় নাই, তাহলে এখানে আমরা বলতে পারি যে সালফেটকে বলা যাবে দর্শকায়ন। সাধারণত জারণ বিজারণ বিক্রিয়ায় যার চার্জ চেঞ্জ হয় না তাকে আমরা দর্শকায়ন ধরে নিই। স্যার যদি বলে স্যার জারক পদার্থ কোনটা, তাহলে কি স্যার H2SO পুরোটাই হবে? আমরা জানি মূলত হচ্ছে যে দর্শকায়ন তো কোনো ভূমিকা পালন করে নাই, আমাদের এই বিক্রিয়ায় জারক বললে সালফিউরিক অ্যাসিড পুরোটাকে বলবো, কারণ শুধু H+ এর তো আলাদা অস্তিত্ব নাই আর কি এখানে। আচ্ছা। আচ্ছা, তাহলে জারণ বিজারণ জারক বিজারক এই বিষয়ে আরো কিছু উদাহরণ যদি আমরা দেখি, যে এখানে দেখা যাচ্ছে যে ফেরাস ক্লোরাইড HCl এবং সালফারে পরিণত হলো, তাহলে আয়রনের চার্জ 3 থেকে 2 এ পরিণত হচ্ছে, তার মানে কমে গেছে, তার মানে এই অংশে বিজারণ হচ্ছে। সালফার -2 থেকে 0, তার মানে বেড়ে গেছে, এই অংশে জারণ হচ্ছে। এবং ওভারঅল পদ্ধতিতে খেয়াল করলে দেখা যাচ্ছে ক্লোরিনের কোনো চার্জ চেঞ্জ হয় নাই, H+ এর কোনো চার্জ চেঞ্জ হয় নাই, তাহলে দেখা যাচ্ছে এখানে H+ আর Cl- এরা দর্শকায়ন হিসেবে আছে। চেঞ্জ হচ্ছে ফেরিক থেকে ফেরাসে পরিণত হয়েছে এবং সালফাইড থেকে সালফারে পরিণত হচ্ছে। ওকে, ঠিক আছে কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে জারণ বিজারণের সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে জারণ সংখ্যা। জারণ সংখ্যা বলতে আমরা বুঝি যে কোন মৌলের উপর বিদ্যমান চার্জ যেটা, সেটাকে আমরা বলি জারণ সংখ্যা। যেমন জিঙ্ক, এটার উপরে কোনো চার্জ নাই, কিন্তু আমি যখন জিঙ্ক 2+ লিখছি তখন কিন্তু চার্জ চলে আসে। Cl পরমাণু, কোনো চার্জ নাই, Cl2 আকারে যখন থাকে চার্জ থাকবে না, কিন্তু Cl- আকারে থাকলে তখন কিন্তু চার্জ থাকে। সালফেট মূলক, এটার একটা চার্জ আছে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এই যৌগের কোনো চার্জ নাই। তাহলে কোনো একটা মৌলের জারণ মান সবসময় নিউট্রাল অবস্থায় 0, আয়নিত অবস্থায় আয়নের চার্জের সমান ধরতে হবে।
আর কোন যৌগে সকল মৌলের জারণ মানের যোগফল আমরা জানি যে 0 ধরা হয়। আর জারণ মান গণনা তোমরা স্কুলে জেনেছো যে অজানাটাকে আমরা x ধরে নিব, তাহলে +1 * 1 + x * 1 -2 * 4 = 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x +7। তাহলে এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি যে কোন যৌগে কোন মৌলের জারণ মান বা চার্জটা কত হবে। তাহলে আমরা জারণ মান বের করতে পারবো আশা করি, তাই তো? স্যার জারিত বিজারিত ব্যাপারটা একবার বুঝাইবেন স্যার। জারিত বিজারিতটা হচ্ছে যে কোনো বিক্রিয়া যদি আমরা নেই, সেখানে দেখা যাচ্ছে যে H2 + Cl2 থেকে HCl তৈরি হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে যে সবার চার্জটা বসাতে হবে। চার্জ বসালে দেখা যাবে একটা অংশে চার্জ বাড়বে, একটা অংশে চার্জ কমবে। যে অংশে চার্জ বাড়ছে তার মানে সেখানে ইলেকট্রন ত্যাগ করছে, আর যে অংশে চার্জ কমছে সেখানে গ্রহণ করছে। তাহলে এইভাবে আমরা ব্যাখ্যা দিতে পারি চার্জ বাড়া এবং চার্জ কমার বিষয়টা। তার সাপেক্ষে আমরা বলতে পারি যে এখান থেকে এখানে যখন আসবে তখন দেখা যাচ্ছে যে জারণ মান কমে যাচ্ছে, অর্থাৎ হাইড্রোজেন ইলেকট্রন ত্যাগ করছে, তার মানে হাইড্রোজেনকে আমরা বলছি কি বিজারক। আর ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে ক্লোরিনকে আমরা বলছি জারক। তাহলে জারক অন্যকে জারিত করে, নিজে বিজারিত হয়, তার মানে ক্লোরিন বিজারিত হয়ে Cl- এ পরিণত হয়। হাইড্রোজেন বিজারক অন্যকে বিজারিত করে, নিজে জারিত হয়, তার মানে নিজে পরিণত হচ্ছে H+ এ। জি স্যার, ঠিক আছে। স্যার জারণ সংখ্যা কি ভগ্নাংশ হতে পারে? জারণ সংখ্যা এটা হলো 0 হতে পারবে, ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, ভগ্নাংশ হতে পারে। সাধারণত দেখা যায় যে Fe2, Fe3O4, Na2S4O6 এই যৌগগুলোতে আমরা যদি প্রচলিত নিয়মে ক্যালকুলেশন করি তাহলে দেখা যায় ভগ্নাংশ আসে। স্যার ইলেকট্রন তো স্যার ভগ্নাংশ আকারে হচ্ছে ইলেকট্রন ভগ্নাংশ আকারে হচ্ছে, এটার কারণ হচ্ছে যে আমরা ওখানে তো তারা মূলক হিসেবে অংশগ্রহণ করে। ওকে, ইলেকট্রন যখন কোনো মৌলের সাথে সরাসরি আদান প্রদান শেয়ার হয় তখন তারা এককভাবে পার্টিসিপেট করে, কিন্তু যখন তারা মূলক আকারে পার্টিসিপেট করে তখন তো সে একা না, তখন তো পুরোটা মিলে কাজটা করছে। তো সেই জন্য তখন দেখা যায় পার হেড ক্যালকুলেশন করতে গেলে এটা ভগ্নাংশ চলে আসে। ওকে, স্যার জারণ সংখ্যার এইটা কি সংখ্যাটা কি হবে স্যার? জারণ সংখ্যা বা জারণ মান বলতে আমরা বুঝি কোন একটি মৌলের উপর বিদ্যমান চার্জের প্রকৃতি। ঠিক আছে, কোন একটা মৌল তার উপরে কি পরিমাণ চার্জ ধারণ করছে সেটাকে আমরা জারণ মান বা জারণ সংখ্যা দিয়ে প্রকাশ করি। ওকে, তাহলে এই যে আলোচনাগুলো করলাম এই পর্যন্ত, এটা বলা যায় যে পুরোটাই ব্যাকগ্রাউন্ড স্টোরি, কারণ আমরা বলছি ইন্ট্রোডাকশন, জারণ বিজারণের প্রাথমিক ধারণার মধ্যে এগুলো পড়ছে। কিন্তু এই আলোচনার আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়ার সমতাটা নির্ণয় করা। এটা হচ্ছে আমাদের মূল আলোচনা। এটা বুঝতে গেলে বা ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে জারণ বিজারণ, জারক বিজারক এই কনসেপ্টগুলো আগে বুঝে নিতে হয়। তাহলে আমরা যতটুকু আলোচনা করলাম তার সাপেক্ষে মোটামুটি ভাবে আমরা একটা ধারণা পেয়েছি। তাহলে এখন জারণ বিজারণ সমতা করার ক্ষেত্রে আমরা জানি যে সবসময় কোন বিক্রিয়ায় একটা অংশ জারকের ভূমিকায় থাকে, আরেকটা অংশ বিজারকের ভূমিকায় থাকে। সেখানে দেখা যায় জারকের কাজ হচ্ছে ইলেকট্রনকে গ্রহণ করা, আর বিজারকের কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। এবং জারকগুলো অন্যকে জারিত করে আর নিজে বিজারিত হয়, বিজারিত পদার্থ হবে। আর বিজারকগুলো অন্যকে বিজারিত করবে, নিজে জারিত হবে, অর্থাৎ বিক্রিয়া শেষে সে জারিত পদার্থে পরিণত হবে। যেমন আমরা একটু আগে উদাহরণ দিলাম কয়েকটা বিক্রিয়া, সেগুলোতে আমরা দেখেছিলাম যে সরাসরি মৌলগুলো বিক্রিয়া করে তারা দেখা যাচ্ছে যে জারিত এবং বিজারিত পদার্থে পরিণত হয়েছে। যেমন এখানে দেখা গেছে 0 থেকে প্লাস, এখানে 0 থেকে মাইনাস পরিণত হচ্ছে। কিন্তু এখানে আমরা যে ব্যালেন্সিংটা করতে যাচ্ছি
যে এটাকে আমরা বলে থাকি আয়ন ইলেকট্রন পদ্ধতি। আয়ন ইলেকট্রন পদ্ধতি। তাহলে সমতাগুলোতে দেখা যাবে যে তোমাকে সবসময় একটা জারক পদার্থের নাম বলে দিবে, একটা বিজারক পদার্থের নাম বলে দিবে, এবং জারক পদার্থ হিসেবে সাধারণত আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট এই দুইটাকেই বেশি ব্যবহার করতে দেখি। এবং আরেকটা আছে মাঝে মাঝে আমরা হ্যালোজেন অর্থাৎ আয়োডিনের জারণ বিক্রিয়ার কিছু উদাহরণ দেখতে পাই। সো এর বাইরেও অনেক পদার্থ জারক হিসেবে কাজ করলেও বলা যায় 99.9%। এক্সাম্পলেই ইন্টারমিডিয়েট লেভেলে এই তিনটাকেই জারক হিসেবে আমরা দেখতে পাই। বিজারক হিসেবে অনেক বিজারকের নাম দেখলেও বলা যায় যে 95% উদাহরণই ফেরাস সালফেটকে দিয়ে ব্যাখ্যা করা হয়েছে। এর বাইরেও আমরা দেখি যে H2S, অক্সালিক অ্যাসিড, হাইড্রোজেন পারঅক্সাইড এগুলো দিয়ে সমতা ব্যাখ্যা করা হয়েছে, এবং সোডিয়াম থায়োসালফেট এগুলো দিয়ে ব্যাখ্যা আছে। এবং পরীক্ষা করে দেখা গিয়েছে যে এই যে জারক পদার্থ যারা আছে এখানে, তাদের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা, বিজারকের কাজ হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা। এবং এই জারক পদার্থের ইলেকট্রন গ্রহণ এবং বিজারকের ত্যাগ পরীক্ষালব্ধ থেকে প্রমাণিত যে পিএইচ এর উপর নির্ভর করে, অর্থাৎ অম্লীয় মাধ্যম নাকি ক্ষারীয় মাধ্যম নাকি নিরপেক্ষ মাধ্যম, কোন ভাবে তুমি বিক্রিয়াটা করছো তার উপরে ডিপেন্ড করছে। তাহলে অম্লীয়, ক্ষারীয়, নিরপেক্ষ তিন মাধ্যমেই দেখা গিয়েছে বিক্রিয়াগুলো ঘটানোর সম্ভাবনা থাকে। তবে তিন মাধ্যমে থাকলেও আমরা ইন্টারমিডিয়েট লেভেলে দেখেছি যে অম্লীয় মাধ্যমটাকে আমাদের সিলেবাসের অংশ করা হয়েছে। এই জন্য দেখো যে বোর্ড প্রশ্ন, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, কলেজ প্রশ্ন, যত প্রশ্ন আছে সব জায়গায় যখনই তোমাকে সমতা করতে দিয়েছে স্পষ্ট লিখে দিয়েছে যে অম্লীয় মাধ্যমে এটা দিয়ে এটা সমতা করো, অম্লীয় মাধ্যমে এটা দিয়ে এটা সমতা করো। তাহলে অম্লীয় মাধ্যমটা যদি আমরা বুঝে নেই, একই যুক্তি প্রয়োগ করে ক্ষারীয় মাধ্যম, নিরপেক্ষ মাধ্যমের গুলো কিন্তু আমরা পারবো। তবে তার জন্য যেটা দরকার, তোমাকে বই একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের ধারণাটা জ্ঞানমূলক আকারে মুখস্থ রাখতে হবে। তার কারণ হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা জারক। যখন তুমি থিওরিটিক্যালি পারম্যাঙ্গানেটের সাথে ফেরাস সালফেটে বিক্রিয়া করছো, তখন কি তুমি জানো যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট বিক্রিয়া করে কিসে পরিণত হবে? কারণ তুমি তো রিঅ্যাকশন করছো না, যে তুমি টেস্ট করে বের করছো যে এটা পরিণত হলো এটাতে। তার মানে দেখা যাচ্ছে যে তোমাকে কিছু জ্ঞানমূলক ধারণা রাখতে হবে। অম্লীয় মাধ্যমে কোন পদার্থ কিসে পরিণত হবে এটার একটা টেবিল আছে, সেখানে বলা আছে অম্লীয় মাধ্যমে পারম্যাঙ্গানেট বিক্রিয়া করার পর Mn2+ আয়নিত যৌগে পরিণত হবে। পটাশিয়াম ডাইক্রোমেটকে যদি অম্লীয় মাধ্যমে বিক্রিয়া করানো হয়, সে ক্রোমিয়াম 3+ এর যৌগে পরিণত হবে। হ্যালোজেন গুলো অলওয়েজ হ্যালাইডে পরিণত হবে, হ্যালাইড গুলো অলওয়েজ হ্যালোজেনে পরিণত হবে। এবং H2O2 নিয়ে বিক্রিয়া করলে সেটা অক্সিজেনে পরিণত হবে, H2S বিক্রিয়া করলে সালফারে পরিণত হবে, অক্সালিক অ্যাসিড বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে, সোডিয়াম থায়োসালফাইড বিক্রিয়া করলে সোডিয়াম টেট্রাথায়োনেটে পরিণত হবে, এবং ফেরাসের যৌগগুলো নিলে সেটা ফেরিকে পরিণত হবে। অর্থাৎ এই টেবিলটা পুরোপুরি জ্ঞানমূলক আকারে মুখস্থ রাখতে হবে অবজেক্টিভের জন্য। কারণ অবজেক্টিভে অনেক সময়ই বলবে যে অম্লীয় মাধ্যমে H2S বিজারিত হয়ে কোনটায় পরিণত হয়, তাহলে পারম্যাঙ্গানেট কিসে পরিণত হবে? হ্যাঁ বলো। H2C2O4, H2C2O4 অক্সালিক অ্যাসিড। আচ্ছা O2 লিখেছি আমি, O4 হবে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, যে আমি আবারও বলছি যে জারণ বিজারণ সমতা করতে গেলে প্রথমে দেখবে একটা পাত্রে জারক আছে আর একটা পাত্রে বিজারক আছে, অম্লীয় মাধ্যম বলে দিবে। আমাদেরকে ব্যালেন্স করার আগে এই টেবিলের ধারণাটা রাখতে হবে, সবাইকে জ্ঞানমূলক আকারে মনে রাখবো। এবং এটার যুক্তি অনুসারে আমি প্রথম সমতাটা তোমাদেরকে বুঝিয়ে দিতে চাই।
এবং এটার উপর ভিত্তি করে তোমরা বাকি সমতাগুলো প্র্যাকটিস করবে একটু পরে। তাহলে দেখা গেল যে আমরা অম্লীয় মাধ্যমে এটার সাথে এটার সমতাটা করতে চাচ্ছি। ওকে, যে সালফিউরিক অ্যাসিডে উপস্থিতিতে পারম্যাঙ্গানেটের সাথে পারঅক্সাইডের ব্যালেন্সিংটা আমরা করতে চাই। তাহলে মনে রাখতে হবে যে ব্যালেন্সিংটা আমরা ইন্টারমিডিয়েটের বইগুলোতে দুই ভাবে দেখতে পেয়েছি, একটা হচ্ছে যৌগ আকারে ব্যালেন্সিং, আরেকটা হচ্ছে আয়ন আকারে ব্যালেন্সিং। যে এই যৌগে পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, গ্রুপ 1 এর মৌলগুলোর চার্জ স্থির থাকে, সো সেই জন্য তাদেরকে আমরা সমতায় নিয়ে আসবো না, দর্শক আয়ন হিসেবে এদেরকে বাদ দিয়ে শুধুমাত্র আয়নটাকে নিয়ে ব্যালেন্সিংটা দেখাবে। আর H2O2 তে হাইড্রোজেন গ্রুপ 1 এর মৌল, দর্শক হিসেবে তাকেও বাদ দিয়ে শুধু আয়নকে ব্যালেন্স করবে। সো শুধু আয়ন দিয়ে ব্যালেন্সিং কোন বইয়ে দেখানো হয়েছে, আবার কোন বইয়ে পুরো যৌগ ধরে ব্যালেন্স করা হয়েছে। দুই ভাবেই আমরা সমতাটা দেখাতে পারি, কারণ মূলত আমাদের মনোযোগ হচ্ছে ইলেকট্রন আদান প্রদানের ভিত্তিতে ব্যালেন্সিংটা দেখানো। তাহলে এই ক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ব্যালেন্সিংটা আমরা একটু দেখাই। আমরা পুরো প্রসেসটা এক্সপ্লেন করে তারপরে একবারে তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিব। একটু তাহলে প্রথম এক্সাম্পলটা দেখে নাও। পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, বাম দিকে একটা আছে, ডান দিকে পটাশিয়াম একটা দিব। ম্যাঙ্গানিজ বাম দিকে একটা আছে, ডান দিকে একটা দিব। টেবিলে বলা ছিল ম্যাঙ্গানিজ বিক্রিয়ার পরে 2+ এ পরিণত হবে। জারকে যতগুলো অক্সিজেন থাকবে ডান দিকে ততটা পানি আসবে। তাহলে একটা পটাশিয়াম, একটা ম্যাঙ্গানিজ, 4টা পানি। 4টা পানির জন্য 8টা H+ এখানে দিব। তাহলে হাইড্রোজেন সংখ্যা ব্যালেন্স হয়ে গেল, অক্সিজেন সহ সব ব্যালেন্সিং কমপ্লিট, কিন্তু চার্জ ব্যালেন্স হয় নাই। তাহলে চার্জ এখানে ম্যাঙ্গানিজ 7, এখানে ম্যাঙ্গানিজ 2, তাহলে 5টা ইলেকট্রন এই পাশে অ্যাড করব, বিক্রিয়াটার নাম হয়ে যাবে বিজারণ অর্ধ সমীকরণ। সো সবাইকে আমরা বলছি যে এই লাইনটা বুঝছি কিনা, আরেকবার বলবেন স্যার? প্রথমত আমি আবারও স্যার দেখাচ্ছি। আরেকবার একটু বুঝাই দেন স্যার। হ্যাঁ আমি বলছি যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম একটা, পটাশিয়াম একটা, ম্যাঙ্গানিজ একটা, ম্যাঙ্গানিজ একটা, অক্সিজেন 4টা অক্সিজেন। তাহলে পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, তার চার্জ চেঞ্জ হবে না, +1+1। ম্যাঙ্গানিজ অবস্থান্তর মৌল, তার চার্জ আগে ছিল 7, এখন চার্জ হচ্ছে 2। 2 বুঝলাম কোথা থেকে, কারণ টেবিলে লেখা ছিল অম্লীয় মাধ্যমে পারম্যাঙ্গানেটের ম্যাঙ্গানিজটা 2+ এ পরিণত হয়, সেই যুক্তিতে 7 থেকে 2 এ পরিণত হয়েছে। আর জারকের অক্সিজেন গুলো অ্যাসিডের হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানিতে পরিণত হবে। তাহলে 4টা অক্সিজেন, 4টা পানি, ইকুইভ্যালেন্ট টু 8টা H+। তাহলে 8টা H+ আমরা এখানে পেয়ে গেলাম। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ম্যাঙ্গানিজ, 4টা পানি, 8টা H+। তাহলে এখন চার্জকে ব্যালেন্স করতে দিয়ে এখানে আমরা ইলেকট্রন লিখলাম, 5টা ইলেকট্রন। ঠিক আছে কিনা? জি স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন আমরা যদি আয়ন আকারে ব্যালেন্স করতাম, দর্শককে বাদ দিয়ে আসতাম, যেমন পটাশিয়াম বাম দিকেও +1, ডান দিকেও +1, এই জন্য পটাশিয়ামকে অনেক বইগুলোতে বাদ দেওয়া হয়েছে, আয়নগুলোকে নেওয়া হয়েছে। তাহলে এটার ব্যালেন্সিং হচ্ছে ম্যাঙ্গানিজ একটা, ম্যাঙ্গানিজ একটা 2+, 4টা অক্সিজেন, 4টা পানি আসবে, 4টা পানির মধ্যে 8টা H+ আসবে এবং 5টা ইলেকট্রন আসবে। তার মানে এই পদ্ধতি আর এই পদ্ধতির মধ্যে মেইন ডিফারেন্সটা হচ্ছে যে দর্শক আয়ন হিসেবে পটাশিয়ামকে দুই পাশ থেকে বাদ দিয়ে দেওয়া, আর কিছু না। মূল কনসেপ্ট এটাও ওকে, এটাও ওকে। পারঅক্সাইডের জন্য আমরা দেখাচ্ছি বিক্রিয়ার পরে হাইড্রোজেন এবং অক্সিজেনে পরিণত হবে, এটার চার্জ -1, এটার চার্জ 0। তাহলে -1 থেকে 0 চেঞ্জ হচ্ছে 1, দুইটার জন্য চেঞ্জ হবে 2। তাহলে দেখা যাচ্ছে পারঅক্সাইড গুলো অক্সিজেনে পরিণত হবে। এবং আমরা সবাই জানি যে জারণ বিজারণ যুগপৎ ঘটে, তার মানে এই বিক্রিয়ায়
যতটা ইলেকট্রন গ্রহণ হবে এখানে ততটা ইলেকট্রন ত্যাগ হবে। অতএব ইলেকট্রন আদান প্রদান সংখ্যা সমান করার জন্য 1 নম্বর সমীকরণকে 2 দিয়ে গুণ করে দেখাবে। 2 স্যার 2 নম্বর নাম্বারটা একটু সমীকরণকে আরেকটু বলবেন? হ্যাঁ, 2 নাম্বারটা হচ্ছে H2O2, হাইড্রোজেন গ্রুপ 1 এর মৌল চার্জের চেঞ্জ হবে না, দুইটা হাইড্রোজেন দুইটা H+ এ পরিণত হবে। অক্সিজেন O2 থেকে পরিণত হবে O2 গ্যাসে। এটা আমরা পড়েছি কোথায়? এটা আমরা পড়েছি টেবিলে লেখা ছিল। তাহলে পারঅক্সাইডে অক্সিজেনের চার্জ -1 পরিণত হচ্ছে 0। তাহলে একটা অক্সিজেনের জন্য চেঞ্জ 1, দুইটা অক্সিজেনের জন্য চেঞ্জ হবে 2। ঠিক আছে? স্যার ওকে স্যার। আচ্ছা, তাহলে ইলেকট্রন আদান প্রদান সমান করার জন্য এই পুরো সমীকরণটাকে গুণ করবা হচ্ছে 2 দিয়ে, 10 হবে। এই পুরোটাকে গুণ করবে 5 দিয়ে, তাহলে হবে 10। তারপর আমরা দুইটাকে যোগ করে দিব। তাহলে আমি পুরো প্রসেসটা ফ্রেশ করে দেখাই, ক্লামজি হয়ে গেছে, সরি। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট 8টা H+, 5টা ইলেকট্রন, পটাশিয়াম ম্যাঙ্গানিজ 8টা ওয়াটার, সমীকরণ সরি 4টা ওয়াটার। পারঅক্সাইড 2টা ইলেকট্রন, 2টা H+, O2, ইকুয়েশন 2। তাহলে ইকুয়েশন 1 কে আমরা গুণ করব 2 দিয়ে, ইকুয়েশন 2 কে গুণ করব 5 দিয়ে। তাহলে আসবে 2KMnO4 plus 16H plus 10 electron equals to 2K plus, এবং 2Mn2 plus 8H2O আর 5H2O2 10 electron equals to 10H plus equals to 5O2। তাহলে এই দুইটা যদি আমরা যোগ করে দেই তাহলে তখন চলে আসবে 2KMnO4 5H2O2 6H plus equals to 2K plus 2Mn2 plus 8 water আর 5O2। তাহলে এখন এখানে দর্শক আয়ন যোগ করতে হবে, যে টোটাল সিস্টেমটা নিউট্রাল করার জন্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিউট্রাল ছিল, H2O2 নিউট্রাল ছিল। তাহলে দর্শকটা কি জিনিস? দর্শকটা হচ্ছে এই যে বিক্রিয়াটা করলাম, এখানে অ্যাসিড থেকে H+ আসছে। তাহলে আমরা তো জানি যে অ্যাসিড তো শুধু H+ আকারে থাকে না, তার তো একটা বিপরীত অ্যানায়ন থাকে। অম্লীয় মাধ্যমে আমরা অ্যাসিড নিব, সেখান থেকে H+ আসবে যে বিক্রিয়া করবে, কিন্তু অ্যানায়ন গুলো দর্শক আকারে বিক্রিয়ায় থেকে যায়। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডকে দর্শক হিসেবে যদি নিয়ে আসি, চিন্তা করি, তাহলে দর্শক হচ্ছে সালফেট আয়ন। তাহলে বিক্রিয়াটা ব্যালেন্স হয়ে যাবে, 2MnSO4 8 ওয়াটার আর 5 অক্সিজেন। ওকে, স্যার সালফিউরিক অ্যাসিড ছাড়া কি আমি অন্য অ্যাসিড নিতে পারতাম? আচ্ছা, হ্যাঁ, গুড কোশ্চেন। সেটা হচ্ছে যে আমরা কিন্তু বলেছি যে অম্লীয় মাধ্যমে জারক এবং বিজারক ব্যবহার করে সমতা করছি, এবং অম্ল মানে যারা H+ দিতে পারে তারাই। তাহলে সেই যুক্তিতে তো আমরা যে কোনো অ্যাসিডকেই চিন্তা করতে পারি, কিন্তু এখানে দেখা যায় যে লঘু সালফিউরিক অ্যাসিডটাই সবচেয়ে উত্তম অ্যাসিড। কেন অ্যাসিড উত্তম? কারণ গাঢ় সালফিউরিক অ্যাসিডের নিজেরই জারণ ধর্ম আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তার বিজারণ ধর্ম আছে, নাইট্রিক অ্যাসিড লঘু গাঢ় সব অবস্থাতেই জারণ ধর্ম প্রদর্শন করে। তো সেই কারণে খেয়াল করতে হবে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে সালফিউরিক অ্যাসিডই অনলি ওয়ান অপশন। কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট যখন নিব তখন তুমি HCl ব্যবহার করতে পারো, সালফিউরিক অ্যাসিডে ব্যবহার করতে পারো, দুইটাই সমান অপশন হিসেবে কাজ করবে। তবে প্রশ্নে বলে দিবে যে তুমি কোনটা নিবে আর কি। হ্যাঁ, বলো। দর্শক আইন জায়গাটা আবার একটু। আচ্ছা, দর্শক আয়ন হলো যে আমরা এই যে যৌগটাকে ব্যালেন্স করলাম, এটা ব্যালেন্স করলাম, ব্যালেন্স করে আমরা এখানে পৌঁছালাম, এটা নিউট্রাল অবস্থায় আছে, এটা নিউট্রাল অবস্থায় আছে। তাহলে এই যে H+ টা থাকলো, H+ টা কোথা থেকে আসছে?
H প্লাসটা আসছে সালফিউরিক অ্যাসিড থেকে। তাহলে দেখা গেছে আমরা এখানে H প্লাসটা আসছে কোথা থেকে? অ্যাসিড থেকে আসছে। অ্যাসিডের মধ্যে অনেক অ্যাসিড আছে। আমরা বললাম একটু আগেই যে সালফিউরিক অ্যাসিড হচ্ছে পারম্যাঙ্গানেটের সাথে অনলি ওয়ান অপশন। কারণ এখানে HCl আমরা নিতে পারি না, কারণ HCl এর বিজারণ ধর্ম আছে। পারম্যাঙ্গানেট HCl কেও বিজারিত করে ফেলে। তাহলে একই মাধ্যমে দুটি বিজারক হয়ে গেল, তাহলে পদ্ধতির জটিলতা সৃষ্টি করবে। নাইট্রিক অ্যাসিড নিতে পারবো না, কারণ নাইট্রিক অ্যাসিড নিজেই জারক, তাহলে দুইটা জারক একসাথে চলে আসে। সেই কারণে আমরা সালফিউরিক অ্যাসিড নিয়েছি। সালফিউরিক অ্যাসিড নিলে H প্লাস এর বিপরীত আয়ন হচ্ছে সালফেট। তাহলে দেখা যাচ্ছে যে 6টা H প্লাস এর বিপরীতে সালফেট আসবে কয়টা? 3। তারপরে 3 অণু সালফিউরিক অ্যাসিড তৈরি হবে এখানে। স্যার ম্যাঙ্গানিজ 2 প্লাসে কেন ওই 10 কারণ ওইটা নিলাম? হ্যাঁ, তার সালফেট। কারণ হলো যে সালফিউরিক অ্যাসিড যেহেতু একটা অ্যাসিড, আর জারকের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মধ্যে পটাশিয়াম ম্যাঙ্গানিজ ধাতু, তাহলে ধাতু আর অ্যাসিডের বিক্রিয়ার মেইন মেকানিজম কি? ধাতু অ্যাসিডের হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, পটাশিয়াম সালফেট ম্যাঙ্গানিজ সালফেট তৈরি করবে। জি স্যার। জি স্যার। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে পারম্যাঙ্গানেট পারঅক্সাইড এটা নিয়ে? পটাশিয়াম ডাইক্রোমেটে কি স্যার আমরা HCl ব্যবহার করতে পারবো? HCl ব্যবহার করতে পারবো, ইয়েস। আচ্ছা, এই ব্যালেন্সিংটা একটু তোমরা সবাই করতে থাকো, আমি এই সময়ের মধ্যে অ্যাটেন্ডেন্সটা দেই। চেষ্টা করো, ভুল হোক শুদ্ধ হোক, শিখতে হবে চেষ্টার মাধ্যমে। আর ব্যালেন্সিং ছাড়া কিন্তু এই চ্যাপ্টারের অঙ্ক করা যাবে না। কারণ এই চ্যাপ্টারের অঙ্কগুলোর প্রথম ভিত্তি হচ্ছে তোমাকে ব্যালেন্সিং শিখতে হবে। সো আমরা একটু মিউট করে ব্যালেন্সিংটা করতে থাকি, তাহলে আমি দ্রুত অ্যাটেন্ডেন্সটা দিতে পারি। ওকে, তোমাদের হচ্ছে কত 130 শেষ মনে হয় না? একশো 30 হলে
102 50 80 96 100 করো। Okay. আচ্ছা, এখানে আমরা দুইজনকে দেখছি যে জুবায়ের 121122 তোমার অ্যাকচুয়াল রোল নাম্বার কত? তোমার রোল নাম্বার ফরম্যাটটা ভুল আছে। জুবায়ের সঞ্জয় তোমার রোল নাম্বার? সঞ্জয় আছি, সঞ্জয়, জুবায়ের। আচ্ছা, অ্যাবসেন্ট গুলো আমরা একটু মার্ক করি। রোল নাম্বার 1 5 10 15 15 আছি। রোল নাম্বার 15 Yes, sir. 15 আছি। আচ্ছা, 32 35 39 40 43 61 71 76 84 100 103 108। ওকে, তাহলে এখানে ব্যালেন্সিংটা করতে পেরেছি আমরা। একটা অংশ তো জানাই আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পার্টটা তো আমরা জানি যে 8H প্লাস 5 ইলেকট্রন, এখান থেকে K প্লাস Mn2 প্লাস 4টা ওয়াটার। আর অক্সালিক অ্যাসিডটাই বলা ছিল টেবিলের মধ্যে, এটা পরিণত হবে কিসে? কার্বন ডাই অক্সাইডে। তাহলে দুইটা হাইড্রোজেন, এখান থেকে দুইটা হাইড্রোজেন, C2O4 C2O4, কার্বনের চার্জ 3, কার্বনের চার্জ 4, তাহলে দুইটা ইলেকট্রন। তাহলে সমীকরণ 1 সমীকরণ 2, তাহলে 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করব, 2 নাম্বারকে 5 দিয়ে গুণ করব। তারপর এই দুইটা যোগ করে দিলে চলে আসবে 5H2C2O4 6H plus 2K 2Mn2 plus 4 water 10 carbon dioxide। তাহলে দর্শক যদি আমরা যোগ করি তাহলে এটা পরিণত হবে 3টা সালফিউরিক অ্যাসিডে, আর এটা পরিণত হবে পটাশিয়াম সালফেটে, এটা পরিণত হবে ম্যাঙ্গানিজ সালফেটে। ঠিক আছে কিনা? যারা আছি সবাই একটু ফিডব্যাক জানাই, ঠিক আছে? জি স্যার। Yes, sir. এবং বুঝতে পারছো যেটা যে এই দুইটা লাইনই কিন্তু পুরো প্রসেসকে কমপ্লিট করছে। 8H2O হবে বোধহয়। হুম, 8H2O। না, 2 দিয়ে গুণ করলে কত? 16, 5 দিয়ে গুণ করলে 10, তাহলে 16 থেকে 10 গেলে 6 হবে না? স্যার H2O উৎপাদে। ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ 2 দিয়ে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এটা কি মুছতে পারি আমরা? পরের এক্সাম্পল দেখাই। জি আচ্ছা, তাহলে ব্যালেন্সিং এর ক্ষেত্রে আমরা যদি আরেকটা ব্যালেন্সিং দেখাই, যেমন আচ্ছা আমি ডাইক্রোমেটকে দিয়ে দেখাই, সবই তো পারম্যাঙ্গানেট হয়ে যাচ্ছে। ডাইক্রোমেট আর H2S এর ব্যালেন্সিংটা আমরা দেখাতে চাচ্ছি অম্লীয় মাধ্যমে। ডাইক্রোমেটের ব্যালেন্সিং এ বলছে যে পটাশিয়াম 2টা আছে, ক্রোমিয়াম 2টা আছে, 3 প্লাসে পরিণত হবে, পানি আছে 7টা, এখানে 14টা H প্লাস হবে। এখানে ক্রোমিয়ামের চার্জ হচ্ছে 6, তাহলে ইলেকট্রনের চেঞ্জ বসাবো, H2S -2, সমীকরণ 1 সমীকরণ 2, চেঞ্জ হচ্ছে 2 কে 3 দিয়ে গুণ করে নিব, তাহলে ইলেকট্রন আদান প্রদান সংখ্যা সমান করে ফেললাম।
তাহলে সমীকরণ নাম্বার 3, 3 সাথে 1 যোগ করলেই ব্যালেন্সিং কমপ্লিট। পটাশিয়াম ডাইক্রোমেট CH2S, আর এখানে আসলো 6, এখানে 14, তাহলে 8H প্লাস আসবে, 2 পটাশিয়াম, 2 ক্রোমিয়াম, 7 ওয়াটার আর সালফার আসবে। হ্যাঁ, তাহলে এখন একটু চেক করে দেখো। এই জায়গাটা আমি আবারও বলছি, পটাশিয়াম ডাইক্রোমেট 2টা পটাশিয়াম গ্রুপ 1 এর মৌল, অতএব কোনো চেঞ্জ হবে না। ক্রোমিয়াম টেবিলে দেওয়া ছিল 3+ এ পরিণত হবে। 2টা ক্রোমিয়ামের জন্য আমি 2টা ক্রোমিয়াম নিয়েছি। ক্রোমিয়াম একটা চার্জ 6, ক্রোমিয়াম একটা চার্জ 3, তাহলে একটা ক্রোমিয়ামের জন্য 3, 2টা ক্রোমিয়ামের জন্য চেঞ্জ হবে 6, 7টা অক্সিজেন, 7টা পানি, 7টা পানি মানে 14টা হাইড্রোজেন। ঠিক আছে? স্যার এখানে গ্রুপ 1 এর মৌল বলে চেঞ্জ হচ্ছে না, এরকম আর কোন কোন গ্রুপ থাকলে চেঞ্জ হবে না? আমরা যতগুলো যৌগ পাই সেখানে শুধু গ্রুপ 1 কেই আমরা পাচ্ছি, মানে যত এক্সাম্পল আছে ওই পটাশিয়াম, সোডিয়াম, হাইড্রোজেন এদেরকেই আমরা পাচ্ছি, এদের চার্জ চেঞ্জ হচ্ছে না। সাধারণত গ্রুপ 1 এর মৌল, গ্রুপ 2 এর মৌল, অ্যালুমিনিয়াম, ফ্লোরিন এদেরটা ফিক্সড। জি স্যার। অতএব আমরা আশা করি 2টা ব্যালেন্সিং বুঝতে পেরেছি, এবং মূলত আমাদেরকে মনোযোগ রাখতে হবে যে জারকের অর্ধ সমীকরণ আর বিজারকের অর্ধ সমীকরণ, এই 2টা লাইন বুঝলে বাকি কাজ কিন্তু নিজেরাই কমপ্লিট করতে পারবে। কারণ পরের কাজ হচ্ছে ইলেকট্রন সংখ্যা কাটাকাটি করার জন্য প্রয়োজনীয় গুণ করতে হবে, তারপর যোগ করতে হবে, যোগ করলে আমাদের ব্যালেন্সিং কমপ্লিট। এরপর অ্যাসিডের হাইড্রোজেন গুলো অ্যাসিডের অ্যানায়ন যোগ করে নিউট্রালাইজ করে দেব। যে যদি আমি এখানে HCl নিতাম তাহলে এখানে আসবে কি 8HCl, 2টা পটাশিয়াম ক্লোরাইড, 2টা ক্রোমিয়াম ক্লোরাইড, তাহলে ব্যালেন্সিং শেষ। আর সালফিউরিক অ্যাসিড নিলে 8টা হাইড্রোজেন দিয়ে আমি 4টা সালফিউরিক অ্যাসিড দেখাবো, 2টা পটাশিয়াম দিয়ে 1 মোল পটাশিয়াম সালফেট, 2টা ক্রোমিয়াম দিয়ে 1 মোল ক্রোমিয়াম সালফেট। অতএব ডাইক্রোমেটের জন্য তোমার কাছে 2টা অপশন খোলা আছে। ঠিক আছে? তাহলে তোমাদেরকে আমরা যেটা বলবো যে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যালেন্সিং হচ্ছে পারম্যাঙ্গানেট এবং ডাইক্রোমেটের সাথে ফেরাস সালফেট। তাহলে এটা আমরা HW অর্থাৎ বাসায় একটু পড়তে বলি, আগামী ক্লাসে আমরা এটা বুঝবো এবং এটার ভিত্তিতে অঙ্ক করব। কারণ যতগুলো সমতা আসছে পরীক্ষা তার প্রায় বলা যায় যে 90% প্লাস এই 2টার উপর ভিত্তিতে, যত ম্যাথ আছে তার 99%ই এই 2টার উপর ভিত্তি করে। তো সেই জন্য এই 2টা ব্যালেন্সিং খুব ভালো করে বাসায় একটু রিডিং পড়ে রাখো, তাহলে আমাদের আগামী ক্লাস বোঝাতে সুবিধা হবে। আর আগামী ক্লাসে আমরা বাকি অংশটুকু ব্যাখ্যা দিব। স্যার 47